হ্যালো বন্ধুরা, তো আরেকটা নতুন ভিডিওতে চলে এসেছি। নন্দকুমার স্টেশন দেখা যাচ্ছে। নন্দকুমার স্টেশনটা কোথায়? এটা হচ্ছে দীঘা থেকে বকখালি যাওয়ার জন্য রাস্তা। দীঘা থেকে বকখালি যেতে হলে নন্দকুমার স্টেশন হয়ে যেতে হয়। নন্দকুমার স্টেশন থেকে মানে দীঘার থেকে ট্রেন ধরে নন্দকুমার, নন্দকুমার থেকে কুকড়াহাটি যাওয়ার বাস, ওখানে নেমে ফেরিঘাটে এসে কুকড়াহাটি ফেরিঘাটে এসে পাশেই বাস যেখানে নামায় সেখানে পাশেই কুকড়াহাটি ফেরিঘাট। কুকড়াহাটি ফেরিঘাট এসেই তোমার এখান থেকে ডায়মন্ড হারবার ক্রস করতে লাগে। ডায়মন্ড হারবার ফেরিটা ক্রস করে ডায়মন্ড হারবার এখানে নামায় বাস স্ট্যান্ডে। ওই রাস্তার উপর থেকেই বাস যায় বকখালির জন্য। ওইখান থেকে বাস ধরে চলে আসতে পারো বকখালি। তারপর দেখো সুন্দর সুন্দর কাঁকড়া বকখালি আসার পর। আর বকখালির যে লোগোটা দেখলে মানে একটা বকখালির লেখাটা দেখলে ওটা কিন্তু কে উড়ে গেছে ঝড়ে যত সম্ভব। তো কেটা এখন লাগিয়ে ওঠেনি সরকারের তরফ থেকে। আর বকখালিতে দেখো বিভিন্ন ধরনের মাছ, দীঘায় যেরকম বিভিন্ন ধরনের মাছ দেখা যায় বকখালিতেও দেখা যায় অনেক ধরনের মাছ, যেমন চিংড়ি, অক্টোপাস, আরও বাঁশপাতার মাছ আমি আগে দেখিনি আমাদের এখানে কখনো। সব প্রায় দেখা যায় না হয়তো এটা সামুদ্রিক মাছ। তো বাঁশপাতার মাছ আরও অনেক ধরনের মাছ ছিল, আমুদি, পমফ্রেট, এগুলো তো আছেই, লোটে, এগুলো আছেই, অনেক মাছ আছে। সেগুলো দেখছিলাম রাতের বেলা গিয়ে পৌঁছে। আমরা পৌঁছেছিলাম এখানে তাও দুপুর বেলা। দুপুরবেলা পৌঁছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বিচে। বিচে সারাদিন প্রায় 2-3টের সময় বিচে গেছি। আর ওখান থেকে স্নান করে আমরা উঠেছি 6টার দিকে, মানে একদম সন্ধ্যা করে। সানসেটটা এখানে পুরো একদম দেখে নিয়েছি বিচে। সানসেট দেখার পর রাতের বেলা বকখালি বিচে এই সামুদ্রিক মাছ আরও যা যা পরিবেশ আছে সেগুলোকে উপভোগ করছিলাম। তো দীঘার থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি। দীঘার সমুদ্র, দীঘার মাছ দেখার পর বকখালি। বকখালি কিন্তু নির্জন এরিয়ার মধ্যেও খুব একটা সুন্দর জায়গা। দীঘায় যেমন একটু কোলাহলটা বেশি লোকের, জনসমুদ্র এখন হয়ে গেছে দীঘায়, কিন্তু বকখালিতে এখনও সেই জনসমুদ্র হয়নি। তবে পুজোর সময় আমরা গেছিলাম, পুজোর সময় লোক খুব বেশি দেখো। আর এখানে কতগুলো কাঁকড়া দেখেছিলাম, অনেকগুলো কাঁকড়া একটা বাক্সের মধ্যে ছিল, এখান থেকে নিয়ে ওরা ভেজে ভেজে দিচ্ছিল। গলদা চিংড়িগুলো কি বড়, অনেক বড় সাইজের গলদা চিংড়ি ছিল। আমুদি, পমফ্রেট সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল রাতের বেলা। শার্টিং, এগুলো তো চেনই, ভোলা, তেলি ভোলা, এটা তেলি ভোলারই হয়তো ছোট বা ভোলার ছোট সাইজটা। আরও অনেক মাছ আছে। তো এগুলো আমরা জিজ্ঞেস করছিলাম। আমরা এখান থেকে একটা লোটের চপ খেয়েছিলাম। সব সব জায়গায় 10 টাকা করে, 5টা 50 টাকা। এক জায়গায় ছিল 6টা 50 পেয়ে গেছি, তো ওইখান থেকে নিয়ে নিলাম লোটের চপ। লোটের চপ খাওয়া দাওয়ার পর, আর ওই দিন আমার ছিল বার্থডে, যেদিন আমরা বকখালি গেছিলাম। তো আমার ওয়াইফ বার্থডে সেলিব্রেট করলো। এই কেকটা আমার ওয়াইফ গিফট করেছে। করে আমরা বার্থডে সেলিব্রেট করলাম বকখালি বিচেই। বকখালি বিচে ওখানে ওরা চেয়ার পেতে দেয় সন্ধ্যাবেলা রাতের বেলা বসার জন্য। আর বিচের পাশেই দেখো কী সুন্দর একটা দুর্গাপুজো হয়েছে, ওই পুজোটাও দেখে নিলাম। খুব সুন্দর ঠাকুর ছিল। তারপরের দিন আমরা চলে গেলাম একদম সকালে বকখালির বিচ ধরে বিভিন্ন আইল্যান্ডগুলো ঘুরতে, যে এখানের আশেপাশের যা যা ছিল, যেমন এই টারবাইন, বিদ্যুতের টারবাইন যেটা ছিল পাশেই ফ্রেজারগঞ্জে এটা ছিল। আমরা ওখানে গেলাম। খুব সুন্দর বিচের রাস্তা ধরে পাশ দিয়ে যেতে যেতে বিদ্যুতের টারবাইনগুলো, এই একমাত্র বকখালিতে এটাই একমাত্র বিদ্যুতের টারবাইন যেটা দেখা গেছে। আর এটা হলো গিয়ে ফ্রেজার সাহেবের বাড়ি, পুরো একদম ভেঙে চড়ে গেছে। আর কিছুটা নেই, মানে অল্প একটুই আছে। কিছুদিন পরে হয়তো এটুকুও থাকবে না, যা অবস্থা হয়ে রয়েছে বাড়িটার। যত্ন না থাকলে যা হয়, এসব ব্রিটিশ আমলের জিনিসগুলো এখনও রয়ে গেছে, কিন্তু যত্ন নেওয়া দরকার ছিল, তবে হয়তো বাড়িটা থাকতো আরও।
মানে ফ্রেজার সাহেব তখনকার দিনে এখানে সমুদ্র তটে এসে বাড়ি বানিয়ে থাকতেন। আর এটা হচ্ছে গঙ্গা মন্দির, মা গঙ্গার মন্দির। এটা মা গঙ্গার মন্দির খুব একটা দেখা যায় না, এখানে এই মন্দিরটা দেখা গেছে। চলার পথে দেখো কত মাছ দেখতে পেলাম, মাছ চাষ হচ্ছিল এখানে একটা পুকুরে, যত সম্ভব ছোট ছোট মাগুর মাছ পুকুরের মধ্যে ছিল। এটা একটা পুলিশ জাহাজ। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কার্গিল দ্বীপ। কার্গিল দ্বীপের পর বেনিফিশিয়ার আইল্যান্ড। তো বেনিফিশ আইল্যান্ড থেকে আমরা চলে গেলাম জম্মু দ্বীপ। জম্মু দ্বীপ যেতে এই বোটগুলোতে ভাড়া পড়েছিল যত সম্ভব 150 টাকা করে, দুজনে 300 টাকা। যাওয়া 30 মিনিট, আসা 30 মিনিট, ওইখানে 20 মিনিট 30 মিনিট থাকবে, মানে এই 1.5 ঘন্টার মতন আর কি গল্প আছে। 1.5 ঘন্টাখানেক তোমার বোটে, পুরো ওই বোটে থাকবে, পুরো জায়গা সম্পর্কে থাকবে। যে বোট চালক থাকে, সঙ্গে একজন গাইড থাকে, সে পুরো জায়গা সম্পর্কে তোমাকে বলতে থাকবে। এই যে ইনি ছিল আমাদের গাইড। তো কিছু দূর গিয়ে আমরা দেখতে পাই আরও অনেক বোট। গাইড সারাক্ষণ বকবক করার পর আমরা সেখানে জম্মু আইল্যান্ডের সৌন্দর্য পুরো উপভোগ করতে থাকলাম। সত্যি বলতে সামনের দিকে যেরকমভাবে লাগছিল, মনে হচ্ছিলো যেন বঙ্গোপসাগরে ঘুরতে চলে এসেছি, বঙ্গোপসাগর না, আরব সাগরে ঘুরতে চলে এসেছি। এত হাওয়া দিচ্ছিল আর সামুদ্রিক ওয়েদার এত ভালো লাগে পুরো মাঝখানে গিয়ে। আর জলটা খুব শান্ত, এর জন্য বোটটা খুব একটা হেলদোল করেনি হাওয়ায়। তো ওই দেখো ওই সাইডে ডান দিকে একটা দেখা যাচ্ছে লাল কাঁকড়ার বীজ, ওখানে পুরো লাল কাঁকড়া ভর্তি। আর এটার গভীরতা বললো খুব একটা বেশি নেই, যার জন্য এই ছোটোখাটো জাহাজগুলো এখানে চলাচল করতে পারে। এই ফেরিগুলো প্রতি 1 ঘন্টা বা 0.5 ঘন্টা অন্তর চলে, এরকম ব্যাপার থাকে না। ওদের লোক যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ ওরা ছাড়ে না। বলছিল 10-12 জন হলে ছেড়ে দেবে, তারপর 15-16 জন হয়ে গেছে তখন ছেড়ে দিয়েছে। তো তোমরা যদি কেউ এটা রিজার্ভ করে যেতে চাও জম্মুদ্বীপ ঘুরতে, তো 2,500 থেকে 3,000 টাকার মতন নিয়ে নেয়। এই যে এইটা হলো সেই লাল কাঁকড়ার বীজ। এখানে অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম, যেগুলো ক্যামেরায় জুম করে আসেনি। আর দেখো আরেকটা ট্রলার যাচ্ছে মাছ ধরতে। সামুদ্রিক হাওয়া, সামুদ্রিক ওয়েদার সত্যি উপভোগ করার মতন জায়গা। যদি কখনো এই দিকটায় আসো, অবশ্যই এখান থেকে পাতিবুনিয়া, তারপর মৌসুনি আইল্যান্ড। আমরা জম্মু দ্বীপে যখন গেছিলাম ওইখান থেকে মৌসুনি আইল্যান্ড দেখা যাচ্ছিলো, মানে এগুলো সব পাশাপাশি। মৌসুনি আইল্যান্ড, পাতিবুনিয়া, জম্মুদ্বীপ, বকখালি, এগুলো সব পাশাপাশি। এ হচ্ছিলো সেই ড্রাইভার কাম বলতে পারো গাইড। তো উনি দুটোর কাজই করেছে। ওনার সাথে একজন খালাসি ছিল, তখন যাকে দেখলে হাতে একটা শিক নিয়ে নাড়াচাড়া করছিল, সে হচ্ছে খালাসি ওনার। তো এই দুজন মিলে দিয়ে দিল। আর এই দিকের ভিউটা দেখো পুরো সুন্দরবনের মতন। তো ফাইনালি আমরাও হালকা একটু সেলফি ভিডিও করে নিলাম। হয়ে গেল আমাদের জম্মুদ্বীপ ঘোরা। দেখে নিলে সাদা বালির বীচ পুরো, আর ক্যাকটাস জাতীয় গাছ এখানে অনেক দেখা যায়। ক্যাকটাস জাতীয় গাছ, ঝাউবন। হেনরি আইল্যান্ডের দিকে যেতে পুরো এদিকে সাদা বালি পুরো ভর্তি। এই ঝাউবনগুলো পুরো ভর্তি, মানে বকখালি থেকে ডান দিকটা পুরো ঝাউবনে ভর্তি, ঝাউবনে ভর্তি। এর জন্য এ সাইডটাকে একটা নামও আছে, ওই বাপাসটায় একটা নাম আছে, ওটার বলে লাভার্স পয়েন্ট। আর এই ডান দিকটা দিয়ে ধরে সোজা গেলে হচ্ছে তোমার পেয়ে যাবে হেনরি আইল্যান্ড, এটা একদিকে। আর কার্গিল আইল্যান্ড, তারপরে বেনফিশ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, ওইটা অন্য সাইডে। মানে বকখালির যে মেন সি বিচ তার থেকে ডিভাইডেশন করে বললাম এটা। তো আমরা ঢুকলাম একটু ঝাউবনের এদিকটায়, যে ঝাউবন থেকে কীরকম লাগছে। বেশ দেখলাম খুব সুন্দর লাগছে ঝাউবন থেকে। ঝাউবন থেকে এখানে
সাদা বালির বীচ, ঝাউবনের প্রকৃতি দেখতে এগুলো সত্যিই খুব এনজয় করার জায়গা। সবাই আসছে এখানে। আর বকখালি এখন আর নির্জন নেই, তোমরা এটা ভিডিওর লাস্টে দেখতে পাবে। আমরা যেহেতু এটা সকাল সকাল বেরিয়েছিলাম, এই জায়গাগুলো নির্জন আছে যেহেতু ট্যুরিস্ট স্পট, এইখানে কেউ বেশিক্ষণ স্টে করে না, জাস্ট যায় ঘুরে দেখে চলে আসে। আর এই দেখো এখান থেকে পুরো বকখালির জায়গাটা, এটা হেনরি আইল্যান্ডের পাশে। এই যে এদিকে ঝাউবন আর ওইদিকে সমুদ্র, সাদা বালি। এই সাদা বালির বীচ একমাত্র দেখা যায় বকখালিতেই, আর কোথাও পাওয়া যাবে না এটা সাদা বালির বীচটা পশ্চিমবঙ্গে। দেখো বকখালি আর নির্জন নেই, নির্জন বলা এখন বকখালিকে ভুল হবে। অনেক লোকজন আসছে, আর জল অনেক দূর চলে গেছে। বকখালি সমুদ্র তট মিনিমাম 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে সমুদ্র পাওয়া যায়। আর লোক তো দেখেছো